নমস্কার। আজ 11ই ডিসেম্বর অর্থাৎ এসআইআর এর নির্ধারিত যে টাইম সেটার আজকে শেষ দিনে এসে আমরা উপস্থিত হয়েছি। কিন্তু আজকের সকালে বিএলও অ্যাপে একটি গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে আসে। সেই আপডেটটির নাম হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সিজ। এই লজিক্যাল ডিসক্রিপেন্সিজের যদি আমরা বাংলা করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে যুক্তিসঙ্গত অসঙ্গতি বা অমিল বা বৈসাদৃশ্য। কোন কোন ক্ষেত্রে এই বিষয়টা এসেছে? প্রথমত এসছে নামের ক্ষেত্রে, দ্বিতীয়ত এসছে বয়সের ক্ষেত্রে, আর তৃতীয়ত এসছে যে প্রজেনির ক্ষেত্রে। এবার এখানে আমাদেরকে যেটা করতে বলা হয়েছে, মানে এক একটা বুথে দেখা যাচ্ছে কারোর যদি ভোটার সংখ্যা 1000 হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে 50%, মানে 500 জনকার নাম হয়তো ফেরত এসছে, কারোর ক্ষেত্রে সেই সংখ্যা আরো বেশি 70%, মানে 700, আবার কারোর ক্ষেত্রে 200। তো এই সংখ্যাটা নির্ধারণ করছে জায়গাটির উপর, এবং এই সংখ্যাটার আধিক্য দেখা গেছে যে মাইনরিটি প্রবণ এলাকাতে, বিশেষ করে নামের ক্ষেত্রে। আমি একটা একটা বিষয়ের উপরে আসব এবং এর ওপর ডিপেন্ড করে কিন্তু হিয়ারিং এর যে ব্যাপারটা সেটা কিন্তু আসবে, এটা আমি বারবার বলছি। সেখানে কতগুলো সমস্যার কথা বলা হয়েছে, যেমন হচ্ছে নামের অমিল থাকলে সেটাকে ডিটেক্ট করা। দ্বিতীয়ত হচ্ছে যে বয়স অর্থাৎ এবং প্রজেনি, অর্থাৎ দেখা যাচ্ছে যে কোনো ব্যক্তির বর্তমান বয়স 45 বছর প্লাস, কিন্তু তিনি প্রজেনি হিসাবে নামটি রেখেছেন। কেন রাখলেন জানতে চাওয়া হয়েছে। পরেরটা হচ্ছে বয়স সংক্রান্ত পার্থক্য, এবং তারপরেরটা হচ্ছে জেন্ডার রিভেরিফাই, মানে হচ্ছে যদি কোনো জেন্ডার, মানে যদি কোনো ব্যক্তির জেন্ডার 2002 এর লিস্টে যদি সেটা থার্ড জেন্ডার হয়, সেটার একটা বিষয়। তো আমরা একটা একটা করে উদাহরণ দেব এবং সেটাকে বোঝবার চেষ্টা করব। এইখানটা কিন্তু খুব ভাইটাল। এইখান থেকে কিন্তু আমরা আবারও, মানে যে হিয়ারিং লিস্ট, সেই হিয়ারিং লিস্ট কিন্তু আবারও পরিবর্তিত হবে। তার কারণ হচ্ছে যে আমি কিন্তু যারা আমার ভিডিওটি প্রথম থেকে দেখে আসছেন, ভিডিওগুলো দেখে আসছেন, তাদেরকে আমি বারবার বলেছি যে আপনার বুথের বিএলও হচ্ছেন সর্বশেষ কথা। আপনার বুথের বিএলও যে সিদ্ধান্তটি নেবেন তার উপর ডিপেন্ড করছে কিন্তু এই আজকের শেষ কথা, মানে এই 11 তারিখের শেষ কথা, মানে তিনি কি সিদ্ধান্ত নেবেন। এবং এখানে আর একটা বিষয় বোঝার রয়েছে যে ইসিআই বিএলওদের উপর বা বিএলওদের কাঁধে কিন্তু ভর করে বন্দুকটি রেখেছে। তো আসছি বিস্তারিত বিষয়ে। যেমন ধরুন নামের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই নামের সমস্যা আছে। কিরকম সমস্যা? যেমন ধরুন 2025-এ একরকম নাম আছে, 2002-এ একরকম নাম আছে। কারোর কারোর ক্ষেত্রে মিডিল নেম, যেমন ধরুন অশোক কুমার হালদার 2002-এ ছিল, 2025-এ গিয়ে সেই ব্যক্তির নাম হয়েছে অশোক কুমার, পরিবর্তিত হয়েছে। টাইটেল, বিশেষ করে টাইটেল, কোন কোন ব্যক্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মনে করুন সুশীল অধিকারী 2002-এ ছিল, এখন সেই ব্যক্তির টাইটেল হয়েছে সুশীল চ্যাটার্জি। বা বিভিন্ন ক্ষেত্রে কারোর নাম দাস ছিল বাউল দাস হয়েছে, বা বাউল দাস ছিল দাস হয়েছে, এটা গেল। আরেকটা হচ্ছে দেখুন নামের বানান। নামের বানান মনে করুন সুশীল, SUSHIL সুশীল, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে SUSIL কেউ কেউ লিখছে।
তাহলে ওই যে নামের বানানটা মনে করুন 2002-এ SUSIL আছে, SUSHIL আছে 2002-এর ক্ষেত্রে, তাহলে দেখুন একটা কিন্তু অ্যালফাবেট ওখানে মিস আছে। তো এই অ্যালফাবেটগত মিস, এটা একটা সমস্যা হয়েছে, মানে এগুলো যাদের আছে সেটা হয়েছে। মিডল নেম কুমার, চন্দ্র আছে নেই, এটা হয়েছে। আর মুসলিমদের ক্ষেত্রে যেটা হয়েছে দেখবেন শেখ আজিজ, আজিজ শেখ বা শেখ মোহাম্মদ আজিজ, মোহাম্মদ আজিজ শেখ, এই যে পরিবর্তন হয়েছে এটা কিন্তু বিএলও অ্যাপ ডিটেক্ট করেছে যে এই ব্যক্তিগুলো কিন্তু এক ব্যক্তি নন। তার কারণ হচ্ছে যে নামের পরিবর্তন হয়েছে। তো এই বিএলও অ্যাপে যেটা বলা হয়েছে যে এই ব্যক্তিগুলো, যে লিস্টটা আমাদের কাছে এসেছে সেখানে জানতে চাওয়া হয়েছে যে এই ব্যক্তিগুলো কি একই ব্যক্তি না এই ব্যক্তিগুলো আলাদা আলাদা ব্যক্তি। এবার আমি বলি, ধরুন যাদের টাইটেল পরিবর্তিত হয়েছে, মনে করুন অনিল শিকদার, সে টাইটেল লিখছে, এবার সেই ব্যক্তি হয়তো কোনো কারণে অনিল মজুমদার লিখছে পরবর্তী ক্ষেত্রে। ঘটনা হচ্ছে এখানটা একটু ভালো করে বুঝবেন যে দুজন ব্যক্তি হয়ে যাচ্ছে কিন্তু, অনিল শিকদার, অনিল মজুমদার। এবং এটা যদি প্রজেনি হিসাবে ম্যাপিং হয় এবং লম্বা যে ফ্যামিলি রুটটা যদি হয়, মানে দাদুকে দিয়ে কেউ করছে, এই অনিল শিকদার হচ্ছেন দাদু বা অনিল শিকদার হচ্ছেন বাবা, অনিল মজুমদার হয়ে গেছেন। ঘটনা হচ্ছে এই দুজন মানে দুটো ব্যক্তি। তাহলে বিএলও অ্যাপ কি করেছে, আমাদের কাছে পাঠিয়েছে এই ব্যক্তিটাকে ভেরিফিকেশন করতে। এইবার ঘটনা হচ্ছে দেখুন, ইসিআই বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যেটা প্রথম থেকে বলে এসেছে আমাদের কাছে যে কোনো ডকুমেন্টস ব্যক্তির কাছ থেকে নেবেন না, যা করবেন অন স্পটে চেক করবেন, দেখে নেবেন, দেখে নিয়ে আপনারা ফর্মটি ভেরিফিকেশন করবেন। আমরা সেই মতো করেছি। এইবার সময় পরিবর্তিত হচ্ছে, মানে বিএলও অ্যাপটা বা ইসিআই এর যে কাজকর্ম সেটা হচ্ছে কিরকম জানেন তো, খামখেয়ালি মতন, মানে আমার যেটা মনে হয়েছে বা বিএলও হিসাবে যারা কাজ করছে তাদেরও মনে হয়েছে, প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর অ্যাপে আপডেট আসে আর একটা একটা করে নতুন কিছু সংযোজন হয়। আমরা ভেবেছিলাম যে আমরা কাজ শেষ করে ফেলেছি ওই 4 তারিখের আগে, আমার ব্যক্তিগতভাবে 30 তারিখের মধ্যেই প্রায় আমার ডিজিটালাইজ কমপ্লিট হয়ে গেছে। কিন্তু তারপর থেকে যে কাজগুলোকে আমাদেরকে করতে হয়েছে, নানা রকম ভাবে ভেরিফিকেশন হয়েছে একটা ব্যক্তির জন্য, যার মধ্যে রয়েছে ডিএসই লিস্ট, যেটাকে আমাদেরকে মানে ডুপ্লিকেট ভোটার, তারপরে রয়েছে মৃত ভোটার, তারপরে রয়েছে শিফটেড ভোটার, তারপরে রয়েছে অ্যাবসেন্ট ভোটার। এগুলো বারবার আমাদের কাছে ভেরিফিকেশনের জন্য এসেছে। এবং তার সাথে আর একটা ছিল, সেটা হচ্ছে যে 85 বছর বয়স যাদের তাদের ক্ষেত্রেও একটা আমরা ভেরিফিকেশন করে দিয়েছি যে তারা জীবিত আছে কিনা। তো ইসিআই বারবার করে এটা জানতে চাইছে যে এই ব্যক্তিগুলো সঠিক কিনা। এখন ঘটনা হচ্ছে আমার এই অধিকার নেই, আমি কোনো ব্যক্তি যেমন অনিল শিকদার বা মজুমদার, যে কথাটা আমরা উদাহরণটা দিয়েছিলাম শিকদার আর মজুমদার টাইটেলের, আমি এটা কিন্তু নিজে ইচ্ছা করলেও পারবো না যে ওই দুজন ব্যক্তিকে এক বলে প্রমাণ করতে। এবং যে সমস্ত ক্ষেত্রে নামের সমস্যা হয়েছে সেই নামের সমস্যাগুলো এই ব্যক্তিকেই দায়িত্ব নিতে হবে। এবার এই সমস্যার ক্ষেত্রে দুটো বিষয় আসে। একটা হচ্ছে ধরুন 2002-এ যে ব্যক্তিটির নাম ছিল, নো রেকর্ড ফাউন্ড হয়েছে এবং অ্যাপে আমরা কাজ করতে গিয়ে দেখছি সেই ব্যক্তির নাম যখন শেষে আসছে তখন হয় সেই ব্যক্তির নাম নেই,
নয় অর্ধেক আছে, নাই এখন যেভাবে লিখছে সেভাবে নেই। কোনো কোনো ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে নাম নেই, YA দুটো YA আছে। কোনো কোনো ক্ষেত্রে নাম আছে, টাইটেল নেই। তো এটাও কিন্তু অসঙ্গতির বিষয়। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এটার জন্য তো আমরা দায়ী নই। অবশ্যই এটার জন্য আপনারা কোনো অংশেই দায়ী নন, কিন্তু তাহলেও এই যে ভেরিফিকেশন লিস্টটা আমি কিন্তু বা আপনার বিএলও কিন্তু চোখ বন্ধ করে এটা করে দিতে পারবে না। তো এই ভেরিফিকেশনের জন্য আমাদেরকে চেয়ে পাঠানো হয়েছে বিশেষ কিছু ডকুমেন্টস। যেমন ধরুন নামের যাদের সমস্যা আছে তাদেরকে প্রমাণ করতে হবে যে এই দুজন ব্যক্তি একই ব্যক্তি, কারণ দুটো নাম হয়ে যাচ্ছে। বা স্পেলিং, যেটা অ্যালফাবেট গত যেটা সমস্যা, মাঝখানের নাম, মিডিল নেম, তো এইগুলোর ক্ষেত্রে ব্যক্তিকে নিজেকে প্রমাণ দিতে হবে। এবং সেক্ষেত্রে সব থেকে বড় প্রমাণ যেটা, সেটা হচ্ছে যে কোর্টের এভিডেভিট, এইটা যদি দিতে পারেন, বা যদি পুরনো কোনো দলিলপত্র বা আপনার যদি ভোটার লিস্টে যদি থেকে থাকে, এটাকে আপনাকে প্রমাণ করতে হবে। আমার ক্ষেত্রে হয়েছে একজনকার, তার ভোটার লিস্টে আমি পেয়েছি টাইটেলটা, মানে টাইটেলটার তার একটা সমস্যা ছিল, তো সেই টাইটেলটা পরিবর্তিত হয়েছে। যেটা বললাম, ধরুন অধিকারী থেকে চক্রবর্তী, কোনো এক সময় অধিকারী ছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে মনে হয়েছে যে টাইটেলটা চেঞ্জ করবেন, বা দাস থেকে বাউল দাস, এইরকম টাইটেলটা চেঞ্জ করবেন। টাইটেলটা চেঞ্জ করেছেন, তাহলে টাইটেলটা যখন চেঞ্জ করেছেন তার এগেনস্টে আপনাকে এভিডেন্স রাখতে হবে। এবার এভিডেন্স যদি আপনি না দিতে পারেন তখন কি হচ্ছে দেখুন, এই আজকের পরে অর্থাৎ 11ই ডিসেম্বরের ইসিআই এর যে ঘোষণা বা বিএলও অ্যাপের যে কার্যক্রম, তারপরে হিয়ারিং নোটিশের যে প্রবণতা সেটা অনেক গুণ বেড়ে যাবে। তার কারণ হচ্ছে একদম 11th আওয়ারে এসে আমাদেরকে এই ভেরিফিকেশনটা করতে বলা হয়েছে। এবার মনে করুন কারোর যদি 500 ব্যক্তি থাকে, 500 ভোটার থাকে, তাহলে সেই 500 ভোটারকে এই অল্প সময়ের মধ্যে কখনোই যাচাই করা সম্ভবপর নয়। তাহলে তার এগেনস্টে আমাকে দুটো কাজ করতে হবে। একটা হচ্ছে মনে করুন নো অ্যাকশন রিকোয়ার্ড, আমি যদি নো অ্যাকশন রিকোয়ার্ড করি তার মানে ব্যক্তিকে আমি ভেরিফাই করে দিলাম, ঠিক আছে। দ্বিতীয় অপশন হচ্ছে এডিট। যদি কোনো ব্যক্তির এই ধরনের ডকুমেন্টস আপনি আমাকে দেন বা আপনাদের বিএলওকে দেন, যেমন হচ্ছে কোর্ট এভিডেভিট, এই কোর্ট এভিডেভিট কিন্তু সবার ক্ষেত্রে নেই বা সবার কাছে নেই। যারা আগের থেকে শুনেছেন, খবরে চোখ রেখেছেন বা কান রেখেছেন, তারা হয়তো একটু আধটু খবর পেয়েছেন যে, বা যাদের নিজের নামের সমস্যা আছে তারা হয়তো এই মর্মে ওয়াকিবহল ছিলেন। তারা কিন্তু 11th আওয়ারে যদি আপনার বিএলও আপনাকে ফোন করে, তাহলে কিন্তু আপনি সঙ্গে সঙ্গে যদি এই ডকুমেন্টসটা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি হিয়ারিং লিস্ট পর্যন্ত যাবেন না। কারণ আপনি ডকুমেন্টস দিয়ে আপনি প্রমাণ করে দিয়েছেন যে ওই অধিকারী এবং চক্রবর্তী বা ওই শিকারী মজুমদার যাই হোক একই ব্যক্তি। এইটা কিন্তু আপনাকে করতে হবে। ঘটনা হচ্ছে এই অল্প সময়ের মধ্যে এত দ্রুততার সাথে 500 জনকে ভেরিফিকেশন করা, বা 300 জনকে হোক বা 800 জনকে, কোনো কোনো ক্ষেত্রে 1000 ভোটার 1100 ভোটারের ক্ষেত্রে 800 জনকার এরকম এসছে। সেই অসঙ্গতি সেই বিএলওর পক্ষে খুব দ্রুততার সাথে, মানে অতি দ্রুততার সাথে সম্পন্ন করা মানে দুরূহ কাজ। তো তাকে দুটো মানে রাস্তাকে বেছে নিতে হবে। ডকুমেন্টস চাওয়ার কথা তাকে মাথা থেকে আউট করে দিতে হবে, কারণ তিনি এত ডকুমেন্টস সঙ্গে সঙ্গে কালেক্ট করতে পারবেন না, আর কালেক্ট করলেও সেটাকে আপলোড করাও খুব দুরূহ কাজ হয়ে যাবে। তাহলে তাকে বাঁচতে হবে রিস্ক নিয়ে, যে আমি এটাকে স্যাঙ্গুইন বলে করে দিলাম। আর দ্বিতীয় হচ্ছে তাকে আনম্যাপ করে দিতে হবে। তাহলে দেখুন দুটো অপশন কিন্তু এখানে বেরিয়ে গেল, মানে 3টে অপশনের টোটাল কথা বলছি। একটা হচ্ছে যে অ্যাকশন রিকোয়ার্ড, মানে সেখানে আমি স্যাঙ্গুইন করে বেরিয়ে গেলাম যে ঠিক আছে, হ্যাঁ এই ব্যক্তিকে আমি চিনি। দ্বিতীয় কথা হচ্ছে যে তার এগেনস্টে ডকুমেন্টস দিলাম।
আর তৃতীয় কথা হচ্ছে কি, মানে আনম্যাপ করে বেরিয়ে গেলাম। তাহলে কি হচ্ছে দেখুন, আপনার এখনো পর্যন্ত এই 11 তারিখ পর্যন্ত আপনি জানতেন যে আমার হিয়ারিং হবে না, আপনি এই মর্মে নিশ্চিত ছিলেন। ছোটখাটো নামের ভুল ছিল, সেগুলো আমরা বারবার বলেছি। আমি আগে আমার একটা ভিডিও আছে, সেখানে কিন্তু আমি বলেছি ছোটখাটো নামের ভুলে কোনো সমস্যা নেই, কিন্তু বড় ধরনের যদি নামের ভুল হয় সেক্ষেত্রে আপনাকে এভিডেন্স দিতেই হবে, আপনাকে এটাকে প্রমাণ করতে হবে। তো এইভাবে দেখা যাচ্ছে যে হিয়ারিং এর যে প্রবণতাটা বা হিয়ারিং লিস্টের যে দীর্ঘ হবার যে প্রবণতাটা সেটা বাড়ছে। এইবার আপনাদেরকে একটা কথা বলি যে দেখুন, আমি প্রথমেই শুরু করেছিলাম যে বিএলওরা, আপনার বুথের বিএলওরা হচ্ছেন, মানে যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই, মানে বিএলওই হচ্ছেন আপনার বুথের সর্বে সর্বা। তিনি কিন্তু এই সিদ্ধান্তটা কিন্তু তাকে দিয়ে নেওয়া করাচ্ছে। ফলে আমি আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, দেখুন আমরা কিন্তু আপনারা বিভিন্নভাবে শুনে থাকবেন যে বিএলওরা কিন্তু ভীষণভাবে থ্রেটনিং হচ্ছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, কোন বিএলও নিজের রিস্ক নিয়ে এই নামগুলোকে অ্যাপ্রুভ করবে, তার কি দায় পড়েছে? কিন্তু দেখুন, আমরা যখন থেকে এই কাজটা শুরু করেছি তখন থেকে আমরা চেষ্টা করে গেছি, বারবার করে চেষ্টা করে গেছি যে একজন ব্যক্তি যাতে হিয়ারিং পর্যন্ত না যায়। প্রথমে সেলফ ম্যাপিং হলো না, ঠিক আছে, তুমি সেলফ ম্যাপিং করতে পারলে না, তোমার বাড়ির কাউকে দাও, আমরা প্রোজেনি ম্যাপিং করে দিচ্ছি। তো প্রোজেনি ম্যাপিং এ করলাম, তারপরে গিয়ে এই 11th আওয়ারে গিয়ে দেখা যাচ্ছে এই সমস্যা হচ্ছে। তখন বাধ্য হয়ে আমাদেরকে তাকে কিন্তু ওই 3 নম্বর, মানে নাইদার, মানে না 2000 না 2025, মানে সেলফ না প্রোজেনি, তাকে চলে যেতে হবে নাইদারে। অর্থাৎ নাইদার মানে আপনাকে কজ দেখাতে হবে, আপনার হিয়ারিং হবার সম্ভাবনা একদম 100%, ধরে এখন হচ্ছেই। এইটা গেল। এরপরে এগুলো হচ্ছে বাবার নাম, আপনার নাম মিসম্যাচের ক্ষেত্রে। বয়সের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, দেখুন কোনো কোনো ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বয়স স্বাভাবিকভাবে 18 বছর না হলে কোনো ব্যক্তির ভোটাধিকার হয় না। এইবারে ধরুন কোনো ব্যক্তি ম্যাপিং করিয়েছেন, প্রোজেনি ম্যাপিং করিয়েছেন, সেই ক্ষেত্রে তার মায়ের সাথে, ভালো করে বুঝবেন বিষয়টা, তার মায়ের সাথে তার যে বয়সের ডিফারেন্সটা, সেটা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 11 বছর হয়েছে, 15 বছর হয়েছে, 16 বছর হয়েছে। মানে বক্তব্য হচ্ছে আমার যে, মানে বিএলও অ্যাপের, আমার নয়, 18 বছরের নিচে হয়েছে। তাহলে এটাতে একটা অসঙ্গতি রয়েছে যে কি করে সম্ভবপর হলো যে এই ব্যক্তি ভোটার হলেন। এক্ষেত্রে দুটো সমস্যা হতে পারে। এক হচ্ছে, ওই ব্যক্তি যে বয়স দিয়েছেন, এসআইআর ফর্মে যে বয়স তিনি উল্লেখ করেছেন, সেই বয়সের, মানে যে বয়সটা তিনি দিয়েছেন সেই বয়সটা হয় তিনি ভুল দিয়েছেন, আর না হয় তার মায়ের বয়সটা ভুল। ধরুন একটা আমি উদাহরণ দিচ্ছি, যেমন মায়ের বয়স হচ্ছে 1979 সালে মায়ের জন্ম, এবং ছেলের জন্ম দেখানো হয়েছে যে 1990 সালে। এটা প্র্যাকটিক্যাল। তাহলে এখানে দেখুন 79 থেকে 90, তাহলে 80 প্লাস হচ্ছে 10, তাহলে কত বছরের ডিফারেন্স হলো? 11 বছরের ডিফারেন্স হলো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে বিএলও অ্যাপ যেটা করেছে, ফিল্টার করে যেটা ধরেছে, সেটা হচ্ছে কি করে ইনি ভোটার হলেন। তাহলে এই যে ব্যাপারটা দাঁড়ালো, তাহলে এই ব্যাপারটা আপনাকে তো প্রমাণ করতে হবে যে এটা কিভাবে হলো। 18 বছর না হলে কি করতে হবে? তাহলে কি করতে হবে আপনাকে? যে আপনাকে এর এগেনস্টে ডকুমেন্টস দিতে হবে। আপনাকে দেখতে হবে যে কোন জায়গাটা ভুল হয়েছে। হয় মায়ের বয়স লিখতে ভুল হয়েছে, অনেক সময় হতে পারে। আমার ক্ষেত্রে একটা হয়েছিল, আমি যখন ম্যাপিং করেছি, সেলফ ম্যাপিং করেছি, কিন্তু সেক্ষেত্রে বয়স্ক মহিলা, আমি যখন সেটাকে আপলোড করতে যাচ্ছি, হঠাৎ করে আমার চোখে পড়লো যে বয়স দেখাচ্ছে তার 40 বছর এবং ছবি দেখাচ্ছে সাদা চুল, একদম বয়স্ক থুরথুরে। তো আমি তখন তার বাড়িতে ফোন করলাম,
ফোন করে বললাম তোমাদের যে বয়স সংক্রান্ত যে নথি আছে বা ভোটার কার্ড, আধার কার্ড যেগুলো আছে সেগুলো আমার কাছে নিয়ে এসো। তো নিয়ে এলো। নিয়ে আসার পরে আমি যখন বয়সটা হিসাব করলাম তখন দেখা যাচ্ছে সেই ভদ্র মহিলার বয়স গিয়ে দাঁড়িয়েছে 82 বছর। তাহলে এখানে ফর্মে বয়সটা তিনি ভুল লিখেছিলেন, সেটা আমরা রেকটিফাই করে দিলাম। তো এইরকম সমস্যা হতে পারে যদি ভুল লেখা থাকে, তাহলে সেক্ষেত্রে বয়সের প্রমাণপত্র হিসাবে অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এগুলো দেয়া যেতে পারে। এটাকে আমরা আপলোড করে দেবো। একইভাবে ধরুন কারোর বয়সের প্রমাণপত্র নেই, বিশেষ করে বয়সের প্রমাণপত্র যাদের নেই তাদের ক্ষেত্রে কিন্তু এই যে তথ্য আপলোড করতে পারবো না এবং সেটা কিন্তু প্রমাণ হবে না যে বয়সটা এটা কি করে হলো। তাহলে কি হবে, সরাসরি সে কিন্তু ওই 3 নম্বর ঘরে চলে যাচ্ছে। মানে এখনো পর্যন্ত সে কিন্তু প্রজেনী হিসাবেই ছিল এবং 11th আওয়ারে এসে তাকে কিন্তু আমরা বাধ্য হয়ে বাই ফোর্স, মানে কোনো রকম উপায় নেই, এইভাবে কিন্তু আমরা তাকে 3 নম্বর ঘরে ঢুকিয়ে দিলাম। নেক্সট আর একটা যেটা হচ্ছে প্রজেনী, এটাও এসেছে যে প্রজেনীর বয়স 45 বছরের বেশি, এগুলোও কিন্তু ফেরত দেওয়া হয়েছে। অথচ তার কেন 2002-এর লিস্টে নাম থাকলো না, এটা কিন্তু প্রশ্নের বিষয়। এবার মনে করুন আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে কোনো ব্যক্তি হয়তো সেই সময়, যে সময় 2002-এর SIR এর কাজ চলছিল, সেই সময় সে বাড়িতে ছিলেন না। অনেকে আপনাদের মধ্যে আছেন যারা কিন্তু কর্মসূত্রে বাইরে ছিলেন, সেই সময় নামটা ওঠেনি। অনেকে আছেন দেরিতে মানে ভোটার লিস্টে নাম তুলেছেন। তো অনেক কারণ থাকতে পারে এই 2002-এর লিস্টে আপনার নাম না থাকার পিছনে। তো সেক্ষেত্রে আপনি কি প্রমাণ করবেন? এখানে তো আপনি বলেই দিয়েছেন যে আপনার তো 2002-এর লিস্টে আপনার নাম নেই। তখন আপনি করেছেন কি আপনার বাবাকে দিয়ে, মাকে দিয়ে আপনি করেছেন, তাহলে এটা প্রজেনী হয়েছে। তো এখানেও আমাদেরকে ওই নো অ্যাকশন রিকোয়ার্ড করতে হচ্ছে। যতক্ষণ মানে আমরা স্যাঙ্গুইন করছি ব্যাপারটাকে যে হ্যাঁ ঠিক আছে, এটাকে এই ব্যক্তিকে আমরা চিনি, ইনি কর্মসূত্রে বাইরে ছিলেন, সেক্ষেত্রে একটা আমরা করে দিলাম যে হ্যাঁ ঠিক আছে এটা এখানে থাকলো। এবার কারোর ক্ষেত্রে যদি সন্দেহজনক মনে হয়, যেটা বিএলও অ্যাপের মনে হয়েছে, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা কিন্তু তাকে কিন্তু আবারও সেই 3 নম্বর ঘরে ঢুকিয়ে দিলাম। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে যেটা প্রথমেই বলেছিলাম যে জেন্ডার রিভেরিফাই। কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2002-এর লিস্টে যখন মানে লাস্ট SIR এ যখন নামটা আপনার উঠেছে, তখন দেখা যাচ্ছে ওই যে তথ্যগত যে জায়গাটা রয়েছে যেখানে নাম, বাবার নাম ইত্যাদি রয়েছে, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, ওই জায়গাটাতে দেখা যাচ্ছে জেন্ডার হিসাবে ওখানে আদার্স লেখা হয়ে গেছে। আমার ক্ষেত্রে হয়েছে একটা এরকম, সেটার জন্য আমি আরো ভালো করে বলতে পারছি এটা। ওইখানে আদার্স হয়ে গেছে, মানে হচ্ছে আমি খুলে দেখলাম যে আদার্স জেন্ডার নট ম্যাচড। তাহলে আমি যখন খুলে দেখলাম তখন আমি সেটাকে দেখলাম যে হ্যাঁ সব কিছু ঠিক আছে তথ্য, এবং দেখার পরে যেটা করলাম সেটা কিন্তু তাকে আমি নো অ্যাকশন রিকোয়ার্ড করে দিলাম। সেটা কিন্তু আমি নিজের দায়িত্বে করে নিলাম। তো এইভাবে আপনার এলাকার যে বিএলওরা রয়েছেন তারা কতটা আপনার তথ্যগত ক্ষেত্রে স্যাটিসফাইড হবেন তার উপর ডিপেন্ড করছে যে আপনার এই নাম যেটা এসেছে, এই অসঙ্গতি যেটা এসেছে, সেটা তারা কিভাবে ট্রিট করছেন, এইটা হচ্ছে মূল ব্যাপার। এবার আর একটা যেটা জিনিস আমি দেখাবো সেটা হচ্ছে এই ফ্যামিলি একটা ট্রি দেখাবো। সেই ফ্যামিলি ট্রি দিয়ে আপনাদেরকে কিন্তু এক্ষেত্রেও একটা সমস্যা হয়েছে যে দাদু, দিদা, ঠাকুমা, মানে বাবার দিককার মা বাবা আর মায়ের দিককার মা বাবা, এই দুটো ক্ষেত্রে অনেকেই
অনেকেই দেখিয়েছেন এবং অনেক বিএলও কিন্তু এটা দেখায়ও নি। আমি যেটা কমেন্টসে অনেকে লিখেছিলেন যে দিদাকে দেখাতে চেয়েছিলেন, দেখাননি। তো আমরা সবাইকেই দেখিয়েছি। সেক্ষেত্রে যেটা সমস্যা হলো যে এই যে সম্পর্কটাকে প্রতিষ্ঠা করা। আচ্ছা দেখুন, আমি একটা ফ্যামিলি ট্রি দেখাচ্ছি। এইভাবে অনেকেই ভুল করেছেন বা অনেকেই এই সম্পর্কটা কিন্তু স্থাপন করতে পারেননি, এখনো সেই সম্পর্কের জায়গায় সমস্যা হয়েছে। আমি বলছি রতন রায় আর বিনোদিনী রায় হচ্ছেন স্বামী স্ত্রী। তো তাদের তিন মানে ছেলে মেয়ে, 2 ছেলে 1 মেয়ে, কেশব রায়, দেবিকা রায় এবং উত্তম রায়। আবার দেখুন কেশব রায়ের 2 ছেলে, সুবীর রায় আর কার্তিক রায়, আর দেবিকা রায়ের মেয়ে হচ্ছে শর্মিষ্ঠা রায়। তাহলে এইখানে ধরুন একটা গোটা ফ্যামিলি আছে, একটা লম্বা ফ্যামিলি আছে। তাহলে যে প্রজেনী মানে এই সুবীর রায় যে প্রজেনী করেছেন কাকে দিয়ে? রতন রায়কে দিয়ে করেছেন অথবা বিনোদিনী রায়কে দিয়ে করেছেন। তো এক্ষেত্রে এই যে সম্পর্কটা যে নিরূপণ হবে বা সম্পর্কটা কিভাবে হবে, কার সাথে কার লিঙ্ক আপ, এইটাকে যখন আমরা বার করছি এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে কিছুটা অসঙ্গতি থাকছে। যেমন এই মানে ধরুন সুবীর রায়, আমরা প্রথমে সুবীর রায়ের ভোটার কার্ডটা দেখছি। কি দেখছি না, সুবীর রায়ের ভোটার কার্ডে আগেই দেখব যেটা যে কেশব রায়ের নাম আছে কিনা, বা এমন কোনো সরকারি ডকুমেন্টস ভোটার কার্ড ছাড়াও যেখানে সুবীর রায়ের নাম বা সুবীর রায়ের বাবার নাম রয়েছে যে কেশব রায় হিসাবে। তাহলে এই সুবীর রায়ের সাথে আমরা কেশব রায়ের সম্পর্কটা ধরতে পারলাম। তাহলে এবার আমাদেরকে ধরতে হবে, এটা একটা ডকুমেন্টস দিয়ে পারলাম, কেশব রায়ের সাথে রতন রায় অথবা বিনোদিনী রায় যাকে দিয়ে করেছে তা তার সম্পর্কটাকেও আমাদেরকে ধরতে হবে। তাহলে এই একই রকম ভাবে কেশব রায়ের ডকুমেন্টস আমরা নেব, ভোটার কার্ড, আধার কার্ড, যাবতীয় যা সরকারি ডকুমেন্টস আছে যেখানে এই রতন রায় অথবা বিনোদিনী রায় বাবা এবং মা হিসাবে আছেন। তাহলে এই গোটা ব্যাপারটাকে আমাদেরকে শেষে ভেরিফিকেশন করতে, মানে এটা কিন্তু ভেরিফিকেশন করতে বলা হয়েছে, রিভেরিফিকেশন। আমি বলেছিলাম সুপার চেক, আগের ভিডিওতে ক্রস চেক, এগুলো বলেছিলাম। তো অনেক নাম সুপার চেকিং এর পরে যেটা হয়েছে কি না 3 নম্বর কলামে চলে গেছে। অর্থাৎ এই যে সম্পর্কটা, এই যে দাদু ঠাকমা বা দিদা, বিশেষ করে মায়ের দিককার যে সম্পর্কটা, এইটা প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা বড় সমস্যা তৈরি হয়েছে। তো এইগুলো যারা সঠিকভাবে প্রতিষ্ঠা করতে পেরেছে তাদেরকে আমরা মানে গ্রিন লাইসেন্স করে দিয়েছি, মানে তাদেরকে আমরা প্রজেনী হিসাবে রেখে দিয়েছি। আর যারা এখনো পর্যন্ত এই নামগুলো এসেছে বিএলও অ্যাপে আমরা এখনো পারিনি, তাদেরকে কিন্তু আমরা আনম্যাপ করতে বাধ্য হচ্ছি। তো মোটামুটিভাবে আজকের যে আলোচনা, এই আলোচনাই ছিল। এবং আপনারা অনেকেই আগের ভিডিওগুলোতে আমাকে অনেক কমেন্ট করেছেন, সেগুলো আমি যথাযোগ্য উত্তর দেবার চেষ্টা করেছি। এবং অনেকেই কটূক্তি করেছেন, সেটাও আমি দেখেছি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। অনেকেই বলেছেন যে ফেক বিএলও, তো আমি তাদেরকে বলবো যে আমার একটি ভিডিও রয়েছে, তার কারণ সমস্ত কাগজপত্র, আই কার্ড এগুলো দেখানো যায় না, ইউটিউবের নিষেধ রয়েছে। তো এসআইআর ফর্ম সংক্রান্ত বিষয় বা এসআইআর ফর্ম ফিল আপ সংক্রান্ত বিষয় শুনুন বিএলওর মুখে, এরকম একটা ভিডিও আমি প্রথম দিকে করেছিলাম, সেটা আপনারা দেখতে পারেন। আর বলবো যে এই যে আলোচনা, এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং যদি মনে করেন যদি ভালো লাগে, মানে এই ধরনের ইনফরমেটিভ বা ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তার কারণ এখন গোটা প্রসেস চলছে, আর চেষ্টা করব আপনাদের পাশে থাকার, যেমনভাবে থেকেছি। আর আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব, আপনাদের সাথে থাকব। আপনাদের সাথে থাকতে পারলে ভালো লাগবে, আপনাদের যদি একটু উপকার হয় সেটা আমার ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।